আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না। আর এই 2 দিনের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, যেগুলোর জন্য আমার কোনো আসামিকে বা রাতের রাজধানীকে ধোলাই করা হয় নাই। এখন এই 2 দিনের এত এত বিষয়ের মধ্যে আমি কোন বিষয়টা বাদ দিয়ে কোন বিষয়টার জন্য আমার আসামিদেরকে বা ওই জঘন্য রাতের রাজারানীদেরকে ধুলাই করব ভেবে হিমশিম খেয়ে যাচ্ছি। মানে সিরিয়াল মেনটেন করতে পারতেছি না যে এত অল্প সময়ের মধ্যে এত এত বিষয় বলা সম্ভব না বা সব আসামিকে ধুলাই করা সম্ভব না। তবুও আজকে এক ভিডিওতে একসাথে অনেকগুলো আসামি বা রাতের রাজারানীকে ধুলাই করার ইচ্ছা আছে। আজকে আমার প্রধান আসামিদের পাশাপাশি কিছু ওই যে সাইড বেঞ্চে পড়ে থাকা গুড়াগাছারি বা হুরাহাপটি যে আসামিরা আছে, রাতের রানীরা আছে, তাদেরকেও ইচ্ছা মতো ধুলাই করার ইচ্ছা আছে। তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো অনেক রাত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। তো এত রাতের বেলা আপনারা যদি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছু না করেন, তাহলে তো আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন একদম তলানিতে পড়ে যাবে। তো অবশ্যই গুরুত্ব সহকারে, মানে দায়িত্ব সহকারে একটা লাইক দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, গত 2 দিন আমি কি কারণে ভিডিও আপলোড করতে পারি নাই সেটা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি। গত পরশুদিন আমার দাদি শাশুড়ি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনার জীবনের বেঁচে থাকতে যত ভুল ত্রুটি গুনাহ আছে সব মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো ওই বিষয়টা বাদ দেই, সবাই কি 2 দিন আগে আর পরে মরতে হবে, জন্ম নিলে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তো আচ্ছা, তো আজকে আমি কি বলবো, আপনারা এতক্ষণে তো জেনেই গেছেন, বিভিন্ন রোস্টাররা এই বিষয়টা নিয়ে ভিডিও বানাইছেন যে ডাইনি মাগিনুরের একটা শিষ্য ডাইনি মাগিনুরের ইয়ে করছে, পথ দেখানো পথে এটাই পরকিয়া করে ভেগে গেছে। আর সেটা ওই যে ডাইনি মাগিনুরের অন্যতম একটা প্রতিবেশী শিষ্য দালাল চামচা শিরিনা অনেক গলাবাজি, চাপাবাজি, মিথ্যাচারিতা করে সে অনেক সময় ডাইনি মাগিনুরের দালালি চামচামি করছে, গলাবাজি, চাপাবাজি করছে, ইয়ে করছে। তো শিরিনা পরকিয়া করে ভেগে গেছে, এটা কি বলবো, কে জানাইছে? এইটা তারই জাল। এখন এক্স জাল বলবো কোন হিসাবে, যে তার যে জাল নীলা, এখন নীলাও কি তার জামাই ছেড়ে জামাইকে ডিভোর্স দিয়ে আলাদা থাকা শুরু করছে? নীলার বিষয়টা আমি একদম পরিষ্কার হইতে পারি নাই, যে সে ঢাকায় থাকতেছে, একা থাকতেছে সেটা বুঝতে পারতেছি, কিন্তু সেও কি তার হাফ প্যান্ট বা জামাইয়ের কাছ থেকে চলে আসছে কিনা, বা তার জামাই তাকে ছেড়ে দিয়েছে কিনা বুঝতে পারতেছি না। অনেক প্রশ্নতেই দেখলাম নীলার কার্যকলাপ নিয়ে ভিডিও বানাচ্ছেন, যে নীলা একটা নষ্টালয় বানাইছে ঢাকায় একা থেকে, সেখানে অন্যরকম অবৈধ ব্যবসা বা নষ্টামি নোংরামি করে বেড়াচ্ছে। তো এখন এই যে নীলা এই ধুলাইগুলো খাইলো বা তার জাল, এই শিরিনাও কি নীলাকে ধুলাই করছিল কিনা, তাদের এইসব সাইড বেঞ্চে পড়ে থাকা গুড়াগাছের আসামিদেরকে নিয়ে আমি কখনোই তেমন একটা মাথা ঘামাই না বা প্রয়োজন মনে করি না। খুবই গুরুতর ধরনের কোন গলাবাজি, চাপাবাজি যখন তারা করে ফেলে, তখন তাদেরকে ধুলাই না করে থাকতে পারি না, চুপ থাকতে পারি না। তো এখন নীলা আবার এই শিরিনার ভেগে যাওয়া নিয়ে যে ভিডিওটা আপলোড করছে, সেখানে সে একে তো শিরিনা এই যে জামাই তার ভাসুরকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে নাই। এর আগে নীলার কয় সংসার ছিল, নীলার এটা বর্তমানে যার সাথে ভেগে গেছে যে সেইটা কততম সংসার, এটা সেটা বলে একটা ফাটিয়ে দিছে।
বোমা পাঠিয়ে দিছে, ঠিক আছে, যে নীলার বর্তমানে এটা তৃতীয় সংসার। তৃতীয় সংসারটাও যার সাথে করছে সেটাও আরেক বেয়াস্তা পুরুষ, ঠিক আছে, বিবাহিত, মানে তার স্ত্রী সন্তান আছে। মানে কি লেজে গোবরে একটা অবস্থা। তো ডাইনি মাগিনু যে দিক দিয়ে গেছে সেদিক দিয়েই কি অবস্থা করছে, কিছু দালাল চামচাদেরকে ব্রেন ওয়াশ করে কিভাবে মানে তাদের সংসারগুলো নষ্ট করে ফেলে, এটা এই যে জলজান্ত প্রমাণ আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বা শুনতেছেন। এই যে কয়েকদিন আগেই বললাম যে ডাইনি মাগিনুরের যে বাড়ি ঢাকায় থাকতে যে বাসা ছিল, ওই বাসার যে হেল্পিং হ্যান্ড, কাজের বেডি, সুলেমানের মা, সেও কিন্তু ডাইনি মাগিনুরের কুমন্ত্রণায় পড়ে বা সঙ্গ দোষে লোহা বাসের কথা আছে না, যে এখন মানে সংসার যায় যায় অবস্থা, ভাসুরের বউ ইচ্ছা মতো উঠতে বসতে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, বিভিন্ন অপবাদ দিচ্ছে বা নিকৃষ্ট ভাষা ব্যবহার করতেছে, এগুলো বলে কান্নাকাটি করে ওই সুলেমানের মা কয়েকটা ভিডিও আপলোড করে ভিউয়ার্সদের একটু সহানুভূতিও পেয়ে গেছে, আবার লাথিউষ্টাও খেয়ে গেছে। এখন আবার এই যে শিরিনার পালা, তো শিরিনা ভেগে গেছে এই তথ্যটা নীলা জানাইতে এসে আবার সে এখানে ডাইনি মাগিনুরের দালালি চামচামি করতে আসছে। কি কইতাম রে নীলা, নিজের পায়ে কোরাল মারছিস, পা কেটে ফেলছিস, সেখানে এখন পা কেটে ফেলে দিতে হবে না চিকিৎসা করে সেটা সুস্থ করবি, সেইগুলো বাদ দিয়ে ডাইনি মাগিনুরের দালালি করা থামলো না। বলতেছে আপনারা অনেকেই বলতেছে এই যে শিরিনা ভেগে গেছে এর জন্য ডাইনি মাগিনুর দায়ী। আপনারা কেউ ডাইনি মাগিনুরকে এইভাবে অপবাদ দিবেন না। ডাইনি মাগিনুর কি শিখিয়ে দিছে যে শিরিনা তুই চলে যা, নীলা তুই ঢাকা চলে যা, নষ্টামি নোংরামি কর, ফকিন্নির বাচ্চারা, ওই যে তোরা তার মানে সান্নিধ্যে আসছিলি, তার মানে ইয়েতে পরে কখন যে তোরা তার প্রতি মানে সম্মোহিত হয়ে গেছিস এটা তোরা নিজেরাও জানিস না, যে ডাইনি মাগিনুর তোদেরকে কিভাবে বশ করছে, তোদের ব্রেন গ্রাস করে নিছে, ঠিক আছে, তোদের মস্তিষ্ক তোদের হয়ে কাজ করে না, এটা ডাইনি মাগিনুরের হয়ে কাজ করে। এই জন্য এখনো ডাইনি মাগিনুরের দালালি চামচামি করে বেড়াস। তাহলে কোন মেয়ে মানে ডাইনি মাগিনুরের সংস্পর্শে না আসলে তারা এই যে এই কাজগুলো করার সাহস পাইতো না। ডাইনি মাগিনুর তোদেরকে একটা মনোবল দিছে, সাহস দিছে, তোদেরকে একটা কামাই রোজগার করার একটা যে মাধ্যম করে দিছে, কুবুদ্ধি দিছে যে মেয়েদের মানে টাকার অভাব করে না, কামাই করার কত পথ আছে, খাটকা পাইলি টেহা পুরুষের দাসত্ব মেনে নিতে হবে কেন, এটা সেটা, যে জামাই যদি একটা কথা বলে একটু শাসন করে, জামাইরে তোরা 3টা বলবি বা 10টা বলবি। তো এইভাবেই তো সংসারে অশান্তি দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়, তখন এই যে দূরত্ব বৃদ্ধি পায়, তখন স্বামী স্ত্রী যে আলাদা হয়ে যায়। তো এইগুলো তোদের মাথায় ঢোকে না যে এর জন্য ডাইনি মাগিনুর তৃষা দায়ী। তো ওই মাগিনুরের দাসত্ব থেকে এখনো বেরিয়ে আয়, যে পর্যন্ত করছিস একজন 2টা 3টা করে হাঙ্গা বা বিয়ে পরকিয়া করছিস ওই পর্যন্ত সীমাবদ্ধ থাক, এবার ক্ষমা দে, মানে বাদ দে, নষ্টামি নোংরামি বাদ দিয়ে পরবর্তী জীবনটা সুন্দরভাবে মানে সাজানোর চেষ্টা কর, কাটিয়ে দেওয়ার চেষ্টা কর। তো মানে এই নীলা তার জাল শিরিনাকে নিয়ে যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটা সে আবার ডিলিটও করে দিছে, যেখানে সে গতকালকে এই ভিডিওটা আপলোড করে আবার জানান দিছে কোন ছেলের কাছে এই শিরিনা ভেগে গেছে। ওই ছেলের নামও বলছে, আরিয়ান নাকি, আরিয়ান কে বা কেডা এটা এখনো আমি জানি না, অতীতে মনে হয় নাম শুনছিলাম কিন্তু এর বেশি কিছু আর কিছু জানি না। তো যার নাম শুনছিলাম এটা কি সেই কিনা সেটাও কই পারতাম না, ঠিক আছে। তো সে বলছে আরিয়ানের ছবি এটা সেটা দেখিয়ে নাম পরিচয় ঠিকানা সবকিছু বলেই নিলাম আবার খুব একটা ধামাকা দিবে, কিন্তু ধামাকা তো দেওয়া দূরের কথা, সে গতকাল যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটাই আবার সে ডিলিট করে ফেলছে। এখন এই ভিডিও মানে ডিলিট করে ফেলার পিছনের কারণ কি? এটা কি শিরিনা তাকে হুমকি ধামকি দিছে, না বাংলাদেশি ডাইনি মাগিনুর তাকে হুমকি ধামকি দিছে বা অনুরোধ করছে? এইটা রহস্য মানে কে উদ্ঘাটন করবে? নীলা তুমি করো, হ্যাঁ আমার কথাটা রাখো শোনা। তো
তোমাকে কি বলবো, তুমি নষ্টমী নোংরামি না করলে তোমাকে আমি একটা অন্যরকম সুযোগ দিতাম, অফার দিতাম। ওই নষ্ট নোংরাদের থেকে, দাসত্ব থেকে তুমি যদি মুক্ত হয়ে আমার কাছে সাহায্য চাও, তোমার জন্য সুন্দর একটা জীবন অপেক্ষা করতেছে, তুমি আমাকে তোমার একটা ভিডিওতে বললো যে কিবরিয়া ভাই আপনি কি সুন্দর জীবনের হাতছানি বুঝছেন, আমাকে বলেন, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার এটা শুনতে চাই, তখন কই আমি বলবো, ঠিক আছে? কিন্তু নষ্ট নোংরামি ছেড়ে দিতে হবে, সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পর্দার মধ্যে থেকে জীবনযাপন করতে হবে, বুঝতে পারছো? এরকম মানুষ কখনো তোমাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলতে পারবে না, ওই রকম একটা তোমাদেরকে ব্যবস্থা করে দিব। এখন কথা হচ্ছে তুমি এই ভিডিওটা ডিলিট করে দিছো কেন শোনা? এটার কারণটা বলে যাবা। ডাইনি মাগিনোর কিছু করছে না এই শিরিনা তোমাকে হুমকি দামকি দিচ্ছে? তো কথা কইতে কইতে অনেক লম্বা হয়ে যেতেছে অলরেডি। একটা বিষয় নিয়ে এই শিরিনা নীলা ভিডিও টাইটেলটা কি ছিল? আপনাদের শিরিনা আপার 3 নাম্বার বিয়ে নিয়ে কিছু না বলে পারলাম না, আর থাম্বনেল শিরিনার 3য় বিয়ে নিয়ে কিছু কথা। আচ্ছা তুমি এমন কেন? 2 দিন আগেও তো, মানে 2 দিন বলতে কিছুদিন আগে পর্যন্ত কত গলায় গলায় ভাব ছিল তোমাদের, তোমার বাসায় তোমার বাপের বাড়িতে লাগিয়ে বেড়ায় আসবে এগুলো। এখন তুমি ওই সংসার থেকে চলে আসছো, বা শিরিনা ওই সংসার থেকে চলে গেছে, হয়তো বা স্বামীর সাথে বনিবনা হয় নাই, মনোমালিন্য হয়েছে, বা পছন্দ হয় না, চরিত্র খারাপ, যে কোনো কারণে মানে চলে গেছে, তাই বলে এরকম কুটনামি করতে হবে? এই কুটনামিটা ভালো হয় না, উচিত হয় না, ঠিক আছে? আমরা অন্য কোনো মাধ্যম থেকে জানতাম, তুমি রোস্টারদেরকে এইভাবে জানান দিতে আসছো কিনা যে আজকে রোস্টারদের জন্য একটা না আমাকে নিয়ে আসছি, রোস্টাররা অনেক খুশি হবে, এই রোস্টারদেরকে তোমরা সুযোগ করে দিবা, তোমরা করবা নিজেরা ধুলাই খাওয়ার জন্য বা আরেকজনকে ছোট করার জন্য। আবার রোস্টাররা তখন কিছু কইলেই তখন রোস্টারদের দোষ হয়ে যায়। দুষ্টুকু থাকা, এরকম দুষ্টুমি আর করবা না কখনো। এসব কুটনামি করা ভালো না। এসব কুটনারা, এই কুটনামির জন্য বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে, বুঝতে পারছো? নিজের চরকায় তেল দাও, নিজের চরিত্র ঠিক করো আগে, তারপরে অপরের দোষ ত্রুটি মানে বলতে এসো, ঠিক আছে? তো এখানে আপাতত বিষয়টা বাদ দেই। আমাদের দালাল চামচা শিরিনা আপা মানে কি বলবো, গত 5 দিন আগে একটা ভিডিও আপলোড করছে। সেই ভিডিওটা এপ্রিলের 30 তারিখ তার লাস্ট ভিডিও। সেখানে সেই টাইটেল দিছিল কান্নার স্টিকার, তারপর নষ্ট করা ইউটিউব চ্যানেলটা কত টাকা খরচ করে আবার ফিরে আনলাম, এই সেই অনেক কিচ্ছা কাহিনী সে বলছে। সে আবার তার ডিভোর্সের বা পরকিয়া বা ভাগ্যে যাওয়ার কোনো কথাবার্তাই বলে নাই, সব গোপন করে গেছে। তো এপ্রিল, এখন মে মাস, ঠিক আছে? তো এপ্রিলের 30 তারিখে এই ভিডিও আপলোড করছে, মানে 5 দিন আগে। তো সেখানে সে তার পরকিয়া নিয়ে, তার নতুন সংসার নিয়ে কোনো কথা না বলে তার চ্যানেলের কি হয়েছে না হয়েছে সেগুলো বলতে আসছে। যে চ্যানেলটা আমার স্বামীর সিম দিয়ে করা ছিল, মানে আমি ওপেন করছিলাম, তো আমার স্বামী সিমটা মনে হয় সে করে নিছে, মানে সে নিয়ে গেছে, এই জন্য মানে এখন আমার চ্যানেলের সমস্যা হয়েছে, এটা সেটা আবার নতুন করে সেটিং করতে হচ্ছে, এটা সেটা। কিন্তু এই যে নীলা যে কথাগুলো জানাইলো যে তুমি তোমার স্বামী চ্যানেল সিম দিয়ে খুলছো বলে, স্বামী কষ্ট পেয়ে রাগ করে করে প্রতিশোধ পরায়ণ হয়ে তার সিমটা মানে কাস্টমার কেয়ার সেন্টার থেকে তুলে নিয়েছে, করছে, তোমাকে শিক্ষা দিচ্ছে। তো এখানে আমি একটু মধ্যে পড়ে গেছি, সিম তুলে ফেললে যে চ্যানেল হয়ে যাবে, এইটার সাথে ওইটার কি সম্পর্ক আমি জানি না। আইডি চলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, ইউটিউব চ্যানেল, এখানে সিমের তো কোনো সম্পর্ক নাই। যে ফেসবুকের মধ্যে অনেক সময় দেখা যায় যে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে অনেকে ফেসবুক আইডি খুলে, যাদের ইমেল টিমেল থাকে না। কিন্তু ইউটিউবেও কি এরকম কোনো আছে কিনা ভিউয়ার্স আপনারা একটু খোঁজা, আমি সবকিছু জানি না, এত সব জানতা সংসার তো আমি না, ঠিক আছে? তো আমার এটা একটু খটকা লাগলো যে এরকমটা হয় নাকি। হ্যাঁ,
আমি যেই মোবাইলটা দিয়ে ইউটিউব চ্যানেল চালাবো এই মোবাইলের মধ্যে লগ ইন করা থাকবে আমার চ্যানেলটা, আমার আইডিটা, আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু এখানে মোবাইলে থাকবে। এই সিমটা এখন এই মোবাইলে যে সিমটা ব্যবহার করতেছে এই সিম যদি আমি এই মোবাইল থেকে খুলে অন্য কোনো মোবাইলে গিয়ে ব্যবহার করি তাহলে কি ওই মোবাইলের মধ্যে আমার এই আইডিটা চলে যাবে, না মানে এই মোবাইল থেকে আমার এই আইডিটা ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, চলে যাবে? এটার কোনো যৌক্তিকতা আছে? আমি এগুলো বুঝি না। তো তুই 5 দিন আগে ভিডিও আপলোড করছিস, সেখানে তুই তো স্বামী নিয়ে সন্তান নিয়ে কথা বলতেছিলি, সন্তানের নামটা মনে হয় ভিডিওতে নিস নাই। তো চ্যানেলের এই যে সমস্যা, কোন নাগরের কাছে কোন বেড়ার কাছে গিয়ে গিয়ে চ্যানেল ঠিক করছিস, কে 10,000 টাকা চাইছে, আবার কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আবার কোন মানে হাসপাতালের সিকিউরিটি গার্ড। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কখনো সিকিউরিটি গার্ডের চাকরি করে? হ্যাঁ, সে হয়তো বা সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার জনিত যত সমস্যা আছে একটা কম্পিউটারের বা মোবাইলের এটা সেটা ওইগুলো সে মানে ঠিক করতে পারবে, ওই ব্যাপারে পারদর্শী থাকবে, ওই বিষয়ে সে চাকরি করবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কখনো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি সুপারভাইজার এটা সেটা থাকে? আমি কি বলিস না বলিস তোরা নিজেরাই জানিস না, তোরা যে পাগল হয়ে গেছিস, তোদের মাথায় মানে ইউটিউব ঢুকে গেছে। আর ওই যে কামাই থাকলে জামাই লাগে না, এই জন্য জামাইয়ের সাথে দেমাক দেখিয়ে জামাইকে ছেড়ে দিয়ে আসছিস। তো এখানে শিরিনা আরো যে এইগুলো তোর তো উল্টা পাল্টা লেগে যাচ্ছে, হাওজা বেরোলে লেগে যেতেছে। নীলা যে কথা বলেছে তোর বাচ্চাটাকে ফেলে তুই কিভাবে চলে আসতে পারছিস, এরকম ছোট একটা বাচ্চাকে? হ্যাঁ, সেটার জবাব দিত। স্বামী রেখে চলে আসছিস, স্বামীর সাথে কাগজে পত্রের সম্পর্ক, মৌখিক একটা সম্পর্ক, কাগজে একটা সিগনেচার দিলাম, মৌখিক ভাবে 3 বার তালাক বললাম, হয়তো বা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগান না ইসলামিক শরীয়ত মোতাবেক, আবার হিল্লা বিয়া দুন লাগবো। অবশ্য বউ স্বামীকে ছাড়তে পারে না, জামাই যদি 3 বার তালাক বলে ফেলে, কাগজে পত্রে সিগনেচার না করলেও মৌখিক ভাবে তালাক দিলে তালাক হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কাগজে পত্রের সম্পর্কটা তো সরকারি নিয়ম, যাতে মানে ডিভোর্সের পরিমাণ সংখ্যা একটু কমে আসে, এই সেই সরকারি নিয়ম পালন করতে গিয়ে দেখা যায় এখন অনেক স্বামী স্ত্রীরা মানে জেনার মধ্যে জীবনযাপন করতেছে, সংসার টিকিয়ে রাখতেছে। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক ওই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে গেলে আবার তাকে হিল্লা বিয়ে করতে হইতো, হিল্লা বিয়ের প্রয়োজন হইতো, এটা বাধ্যতামূলক নিয়ম। কিন্তু ইসলাম তো আর সরকার ইচ্ছা করলে মন গড়া ভাবে পরিবর্তন করে দিবে, এটা মন গড়া কোনো বিষয় না। কিন্তু আমাদের কি বলবো আমাদের মনে হয় এই নিয়মটা আমাদের বাংলাদেশেই করছে, করে অন্যান্য ইসলামিক কান্ট্রিতে হয়তো বা হিল্লা বিয়ে দিয়েই আবার পুনরায় স্বামীর সংসারে যাইতে হবে। কিন্তু এখন কথা যাই থাকুক, তুই যার স্বামীকে ছেড়ে দিছিস ওই স্বামীর সংসারে আর ফিরে যাবি না, হিল্লা বিয়ের প্রয়োজন নেই। কিন্তু সন্তানের সাথে তো নারীর সম্পর্ক মানে সেই মানে এটাকে সন্তানটাকে কিভাবে ফেলে রেখে চলে আসছিস? হ্যাঁ, আবার একটা ভিডিও আপলোড করছিস কিছুদিন আগে, তুই তো ভেগে আসছিস এই যে গত ঈদের আগে, রোজার ঈদের আগেই নাকি তুই তোর স্বামীর কাছ থেকে পরকিয়া করে চলে আসছিস আরেক বেটার সাথে, আরেক বেটার সংসার নষ্ট করে সতীনের সংসার করতে গেছিস। যে আরেকজনের সংসার কিভাবে তুই নষ্ট করতে পারিস, মানে তুই কতটা কুটনি ডাইনি, এটা নীলা তোকে প্রশ্ন করছে। যে তুই গেছিলি একটা আবিয়াস্তা মানে অবিবাহিত একটা পুরুষের কাছে যাইতি, কি কারণে একটা বিবাহিত পুরুষের কাছে গেলি, এটার জবাবটা দিত। আবার ঠিকই এই সন্তানের নাম ব্যবহার করে একটা ভিডিও আপলোড করে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে সেখান থেকে সহানুভূতি আদায় করে নিছিস, সাথে কিছু ভিউজ, আর ভিউজ থেকে টাকা বা ডলার। সেই ভিডিওতে কি লিখছিলি? টাইটেল, সন্তান হারানোর ব্যথা অনেক কষ্টদায়ক, আজ অনুভব করতে পারলাম। আর থাম্বনেল, শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণে শ্বশুর তার আদরের নাতিকে নিয়ে চলে গেল। আচ্ছা, এই ভিডিও তুই মার্চের 6 তারিখে আপলোড করছিস, তার মানে ঈদের পরে, মানে ঈদের আগে যেহেতু তুই তোর জামাইয়ের মানে সংসার ছেড়ে আরেক বেটার সাথে পরকিয়া করে বেগে আসছিস, তাহলে ততদিনে মানে হয়েছে, তোদের ডিভোর্স হয়ে গেছে, বা ডিভোর্স না দিয়ে কি বিয়ে করেছিস কিনা জানি না, এই সেই। তো তোর সন্তান নাকি এর আগ থাকতেই
তার দাদার বাড়িতে। অবশ্য তুই ভিডিওতে দেখেছিস সন্তানকে নিয়ে গেছে, আবার দিয়েও গেছে। এখন হয়তোবা সোজা কথা, তুই যেহেতু তোর আগের জামাইয়ের, তোর দ্বিতীয় জামাইয়ের সংসার ছেড়ে চলে আসছিস, এখন তাদের সন্তান বা তাদের নাতি তারা নিয়ে গেছে, তুই তোর জামাইয়ের এখানে একটু বদনাম করলি যে তোর সন্তানকে ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের শিষ্য না তুই, মাগিনুরের দালাল ও সামসা না তুই, যে তোর সন্তানকে তোর স্বামী নাকি কখনো ভালোবাসতো না, আদর করতো না, ওই বাসুকিও এই কথা বলে, ঠিক আছে। আবার কোনো কিছু প্রয়োজন পড়লে ঠিকই কিনে দিত। ওইটা হচ্ছে মানে একটা দায় সারানোর যে ইয়েটা আছে, যে প্রয়োজন মেটাইতো, যে এখন সে ছাড়া কি করবে, ঠেয়ায় পড়ে গেছে, ইয়ে হয়েছে, তো যেটা যেটা যখন তোর সন্তানের প্রয়োজন হতো এটা ইয়ে করতো, কিন্তু আদর করতো না। তবে দাদার বাড়ির অন্যান্য যে সদস্যরা আছে, দাদা দাদি চাচা, তারা তোর ছেলেকে, তোর ছেলে নূরকে নাকি আদর করতো। বলছে বাবার আদর পায়নি তাতে কি হয়েছে, দাদার বাড়ির অন্যান্য মানুষদের খুব আদর পাইছে, নূর খুব আদরের, কিন্তু সবার আদর পাইছে, তুই সেটা বলিস যে বাবার আদর পায় নাই। এখন তোর মতন একটা ডাইনি পিশাচিনি মাও তো এই ছোট্ট বাচ্চাটাকে রেখে অন্য আরেকটা বেড়ার লগে বাইকে গেছিস, এখন আবার চাকরি খুঁজিস কি কারণে? হ্যাঁ, যে ভিউয়ার্স এখন আমার একটা চাকরি দরকার, কারণ চলতে গেলে টাকার দরকার, এটা সেটা, ইউটিউব থেকে এখন ঠিক মতো আয় রুজি হয় না, না আর 1 মাস ধরে ভিডিও আপলোড করতে পারিস না, বলতেছিস আমি 2-3 মাস পরে আসছি ভিডিও আপলোড করতে। ওরে সিটারের বাচ্চা, এই যে গত মাসেই তো ভিডিও আপলোড করলি, যে ইয়ে হইল না 3 মাস শব্দটা তুই উচ্চারণ করছিস, তো গত মাসের মার্চ মাসের 6 তারিখে যেখানে যে সন্তানকে দিয়ে ব্যবসা করে গেলি, ইয়ে করে গেলি, আবার একটা ভিডিও আপলোড করছিলি মনে হয় ইউটিউব থেকে টাকা তুলে কি খরচ করলি না করলি ইয়ে করে, তো 2 মাসের আগে, যে 2 মাসের মধ্যে তো ওই যে দাঁতের বাগানের মা মারা গেছে কি মাসে, ফেব্রুয়ারিতে, হ্যাঁ, তখন কি পরিমাণ দালালি চামচামি ওই দেশি কুত্তার আর ডাইনি মাগিনোরের করছিস, কি পরিমাণ ভিউজ নিছিস, টাকা ইনকাম করছিস, বলে গেছিস? তুই বলিস যে তুই নিজেই বুঝতেছিস মানে কি যে একটা অপরাধ করছিস, যে আগে প্রথমে তোর যে টাইটেল থাম্বনেলটা বললাম যে তোর চ্যানেল নষ্ট হয়ে গেল কিভাবে, কত টাকা ইয়ে করলি, যে তুই অপরাধ করছিস, সেটার শাস্তি আল্লাহ তোকে দিচ্ছে। তুই ভুল করিস নাই, তুই নিজেও জানিস যে তুই ভুল করিস নাই, কিন্তু কি কানার মন তো মনে মনেই জানা, চোরের মন পুলিশ পুলিশ, যে তোর অন্যায়টা কি, যে তুই তোর স্বামীকে, তোর সন্তানকে কিভাবে ঠকিয়ে তুই আরেক লোকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিস বা ইয়ে করছিস, তো সেটা শাস্তি আল্লাহ তোকে দিয়েছে। তো তুই নিজে বলতেছিস তুই জানিস না যে কেন ইয়ে করছে, মাপ চাস মানুষের কাছে, আল্লাহর কাছে তওবা কর। আর যেই যেই গুনাহ মানুষ বান্দার সাথে করে, যে আরেকজনকে ঠকিয়ে আরেকজনের হক নষ্ট করে যে গুনাহগুলো করা হয়, এগুলোর গুনাহ না আল্লাহ মাফ করবেন না, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন। তো তুই তোর স্বামীর সাথে যে অন্যায় করছিস, তোর সন্তানের সাথে যে অন্যায় করছিস, তারা যতক্ষণ পর্যন্ত তোকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলাও সেই গুনার জন্য তোকে ক্ষমা করবে না, মাফ করবেন না। বুঝতে পারছিস? এটা ভালো একজন হুজুরের কাছ থেকে, আলেমের কাছ থেকে জেনে নিস, ফকির বাচ্চা। তো এখন যে লোকের কাছে গেছিস, বড় কথা, যে ওই লোক তোকে কামাই রোজগার করে খাওয়াইতে পারে না, সে তোর দায়িত্ব পালন করে না, তো এরকম একটা ইয়ের কাছে গেছিস কেন? ওই যে ডাইনি মাগিনুরের কুমন্ত্রণায় পড়ে চলে গেছিস। বাস কি বলবো, মানে তোদের মতন রাতের রানীদেরকে, তোর শাস্তিটা কি আল্লাহ প্রদত্ত শাস্তি, বুঝতে পারছিস? এই যে এত মিথ্যাচারিতা করলি দেশি কুত্তাকে নিয়ে, ওই দেশি কুত্তার মৃত মাকে নিয়ে, এই তানু মণ্ডলকে নিয়ে, ডাইনি মাগিনুরকে নিয়ে, সেগুলো ইয়ে খেসারত, মানে আল্লাহ 2 দিন আগে আর পরে অবশ্যই বান্দাকে তার শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন, ঠিক আছে? কেউ শাস্তি ভোগ না করে মানে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। 2 দিন আগে আর পরে এটা শাস্তি আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। তো তোদের অধঃপতন শুরু হয়ে গেছে, বুঝতে পারছিস? এখনো তওবা করে ভালো হয়ে যা। আর এই যে ডাইনি মাগিনুরের দাসত্ব থেকে তুইও বেরিয়ে আয়। ডাইনি মাগিনুরের প্রতিবেশী ছিলি, এখন তো অন্য বেড়ার হাত ধরে চলে গেছিস, ইয়ে করছিস, তো কি আর বলবো, আমার বেড়ে নেড়াচ্ছে যেতেছে সময়ের দিকে তাকিয়ে, ঠিক আছে? যে ডাইনি মাগিনুরের যত গোমর গুলো আছে, প্রায়শ্চিত্ত করতে এসে তুই ওই
ইয়েগুলো, আগে যেই মিথ্যাচারিতাগুলো করছিস এখন সেটার জন্য মানে প্রায়শ্চিত্ত করতে চাইলে তুই সত্যগুলো স্বীকার করে নে যে আমি ডাইনি মাগিনরের প্ররোচনায় পড়ে বা লোভে পড়ে বা চাপে পড়ে অনেক মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। ডাইনি মাগিনরে এরকম এরকম শিখিয়ে দিছিল, এরকম এরকম কুবুদ্ধি উপমন্ত্রণা দিছিল বলে এগুলো বলতে বাধ্য হয়েছি। তো সেগুলোর জন্য জাতির কাছে যে জাতিকে যে মিথ্যা ভুল বিভ্রান্তিমূলক তথ্যগুলো দিয়ে মানে তোদের চ্যানেলটাকে এই পর্যন্ত আনছিস, ইয়ে করছিস, তো এই যে মানুষকে ভুল তথ্য দিচ্ছিস, ইয়ে করছিস, মানুষের সাথে অন্যায় করছিস, গুনাহ করছিস, এইসব মানুষগুলো তোকে মাফ করার আগ পর্যন্ত তুই মাফ পাবি। তো সেই মাফ নিতে হইলে, প্রায়শ্চিত্ত করতে হইলে এখনই ডাইনি মাগিনরের সব গুমর তাকে নিয়ে যেই যেই সোজা কথা মিথ্যাচারিতাগুলো করছিলি সব সত্যিগুলো এখন স্বীকার করে নে। বুঝতে পারছিস? দালালের বাচ্চা, সামসার বাচ্চা, তোদের দুইটাকে নিয়ে কথা বলতে বলতে এখন তোদের সম্পর্কটা কি? তোদেরা কি এখনো জাল না এক্স জাল? আচ্ছা যাই হোক, তোদের দুই জালকে নিয়ে কথা বলতে বলতে আজকে আমার ভিডিওটা এত লম্বা হয়ে গেছে। এখন আমি আমার প্রধান আসামিদেরকে কখন কিভাবে দোলাই করব বুঝতে পারতেছি না। আজকে যা আমি আমার প্রধান আসামি, আমার কুলাঙ্গার ঘৃণিত লালু দেশি কুত্তা এবং ভণ্ড বাচার মুদ্রাধারী শয়তান গার্ডেন দাঁতের বাগান ডাইনি মাগিনো তাদেরকে ছেড়ে দিলাম। মানে আজকে সাধারণ ছুটি বা ক্ষমা ঘোষণা করলাম, একটু ছাড় দিলাম, পরবর্তীতে তাদেরকে ইচ্ছা মতো ধুলাই করে সেটা পুষিয়ে দিব। তো তোরা মানে তোদেরকে আমি যাওয়ার আগে একটু সৎ পরামর্শ দিয়ে যাই। তোরা যে এই নীলা ও যদি জামাই ছেড়ে আসে অন্য পুরুষের সাথে, অন্য বেটার সাথে, তুই যে নষ্টামি নোংরামি করতেছিস, নষ্টামি নোংরামির পথটা ছেড়ে দিয়ে ভালো একটা বেড়া ধরে স্থায়ীভাবে সংসার কর, অথবা স্বামীর সংসারে আবার ফিরে যা। আর ইয়ে এই শিরিনা তুইও এই যে 3 নাম্বার বেড়া ধরছিস, এটা হচ্ছে একদম প্রকাশিত ভাবে যে নীলা যেটা ইয়ে বললো যে এটা হচ্ছে 3 নাম্বার জামাই। তো গোপনে আরো থাকতেও পারে, ওইগুলো বাদ দেই, কিন্তু কথা হচ্ছে ভবিষ্যতে আর ধরিস না, এই বেড়ার সাথেই থেকে যাওয়ার চেষ্টা কর। এখন এই বেড়ার সাথে থাকতে গেলেও তো আবার আরেকটা ঝামেলা আছে, তার ঘরে যেহেতু বউ আছে, ইয়ে আছে। আচ্ছা ভাবিয়া করিও কাজ, মানে একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নে, বুঝিয়ে টুজিয়ে সতীনকে নিয়ে যে ভাই বোন দেখো তোমার সংসার নষ্ট করার দরকার নাই, আমিও 3 নাম্বার জামার কাছে আইছি, আমার সংসারটা নষ্ট করার দরকার নাই, চলো দুইজনে মিললা বোনের মতন করে বাকি জীবনটা পাড়ি দিয়ে দিই। এই সেই এভাবে এবার কিসের আবার কোন গার্মেন্টসে এখানে সেখানে চাকরি করবার গেলে ওইখানেও আবার অন্য রাতের রাজাদের নজরে পড়ে যাবি, বা আবার কোন একটা রাতের রাজা তুই জুটিয়ে নিবি। তোদের যে চরিত্র, তোদের যে ক্যারেক্টার, তোরা ভালো হবি না। ভালো হওয়ার চেষ্টা কর, ঠিক আছে? আর কোনো বেড়া ধরিস না, আর কোনো বেড়ার বা বেড়ার বউয়ের জীবন নষ্ট করার চেষ্টাও করিস না, ঠিক আছে? নিজে ইয়ে করতে গিয়ে সোজা কথা আরেকজনের সংসারে অশান্তি সৃষ্টি করার কোনো দরকার আছে? আরেকজনের জীবন নষ্ট করার দরকার আছে? অন্য একটা বেডিরে, অন্য একটা মহিলারে তার প্রাপ্যটুকু পাওয়ার সুযোগ দিয়ে তোরা আর পুরুষদের চরিত্র নষ্ট করিস না। বুঝতে পারছিস? আমার বেড়ে নেডাক্সে দিতেছে সোজা কথা আমার সময়ের দিকে তাকিয়ে। তো আজকে মানে আওলা জলা ধুলাই করে ছেড়ে দিলাম। আর যাওয়ার আগে নীলা তোকে আবারও বলতেছি, এই যে তুই তোর এক্স জাল শিরিনাকে নিয়ে যে ভিডিওটা বানালি, শিরিনার 3 নাম্বার বিয়ের এই দুর্দান্ত তথ্য ভিউয়ার্সদেরকে জানিয়ে গেলি, এই ভিডিওটা তুই কেন ডিলিট করছিস, কার চাপে পড়ে ডিলিট করছিস, কোন ভয়ে ডিলিট করছিস, এটা কিন্তু অবশ্যই তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমাদেরকে জানিয়ে যাবি, না এটা কিন্তু একদম চড়ায় চাপার দাঁত ফলায় দিব। আর ওই যে যেই কথাগুলো বলছিলি, যে যে জিনিসগুলো তুই জানাবি, পরবর্তীতে ধামাকা দিবি, আরিয়ানকে দেখাবি ছবি সহকারে, তো সেটাও কিন্তু কথা এবং কাজ ঠিক মতো করবি। বুঝতে পারছিস? তো আচ্ছা, কথা বলতে গিয়ে মানে আবার ভিডিও লম্বা করে ফেলতেছি। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।